শিওরে পঞ্চায়েত নির্বাচন 8ই জুলাই এক দফাতেই হবে পঞ্চায়েত ভোট। রাজ্যের একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। শাসক থেকে বিরোধী সবাই নেমে পড়েছে ভোটের ময়দানে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও শুরু করে দিয়েছেন নির্বাচনী প্রচার। অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে অশান্তি। রাজীব সিনহার নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন। নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন। নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যৌনস্বার্থ মামলা দায়ের করলেন নবেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক মামলাকারী। মামলা দায়েরের অনুমতিও প্রদান করেছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা। রাজীব সিনহার নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন। নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। মামলা দায়ের করলেন নবেন্দু বন্দ্যোপাধ্যায় নামের এক মামলাকারী। মামলা দায়েরের অনুমতিও প্রদান করেছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আগামী বুধবার মামলা শুনানির সম্ভাবনা। গত 7ই জুন নতুন নির্বাচন কমিশনার পায় রাজ্য। প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহাকে নির্বাচন কমিশনার হিসাবে শিলমোহর দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু কমিশনারের এই নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন নবেন্দু বন্দ্যোপাধ্যায় নামের এক মামলাকারী। মামলা দায়েরের অনুমতিও প্রদান করেছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আগামী বুধবার মামলা শুনানির সম্ভাবনা। রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব রাজীবের নাম প্রথম প্রস্তাব করেছিল নবান্ন। তবে সেই প্রস্তাবে প্রথমে শিলমোহর দেয়নি রাজভবন। আরও দুটি নাম পাঠায় রাজ্য। পরে অবশ্য রাজীবকে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগের সম্মতি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত 7ই জুন রাজীবকে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীবের নিয়োগ নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিল বিরোধীরা। বিশেষত রাজীবের নিয়োগ নিয়ে গোড়া থেকেই আপত্তি জানিয়ে এসেছে বিজেপি। এজন্য রাজ্যপালকেও আক্রমণ করতে পিছপা হননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই আবহে গত বুধবার রাজীবের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল, যা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তারপর রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক করেন রাজীব। সেই বৈঠকে যোগদান রিপোর্ট নিয়ে দুজনের কথা হয়েছে বলে রাজভবন সূত্রের খবর। উল্লেখ্য, পুরভোটে অশান্তির ঘটনায় বারংবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে যখন নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে দুষছিলেন, তেমনি কাঠগড়ায় তুলছিলেন রাজ্যপালকে। বিজেপি নেতার বক্তব্য ছিল, রাজ্যপাল যদি রাজীব সিনহাকে নিয়োগ না করতেন তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। রাজভবন সূত্রে আরও জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটে বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে রবিবার আলোচনা হয় রাজ্য নির্বাচন কমিশনারের। এখনো পর্যন্ত ভোটের জন্য কি প্রস্তুতি নেওয়া হচ্ছে রাজ্যপালকে তা জানান রাজীব। বৈঠকে রাজ্যপাল পরামর্শ দেন, আপনি স্বাধীনভাবে কাজ করুন। ভোটে অশান্তি কোনোভাবেই যেন বরদাস্ত না করা হয়। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ করতে হবে। কমিশনের যেন নিরপেক্ষ ভূমিকা থাকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। বৃষ্টিকে উপেক্ষা করে নির্বাচনী সভায় যোগ ব্রাত্যর। বৃষ্টিকে উপেক্ষা করে ইন্দাসে নির্বাচনী সভা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেও নির্বাচনী ময়দানে বিরোধীদের 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার ইন্দাস ব্লকের বামুনিয়া এলাকায় বাঁকুড়া জেলা পরিষদের 50 নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কন্যা কুমারী দেয়ের সমর্থনে একটি নির্বাচনী সভা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য নেতৃত্বরা। একাধিক উন্নয়নমূলক প্রকল্পের দিকগুলো তুলে ধরেন এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষদের তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। কিন্তু বিজেপি মেয়েদের আটকাতে চেয়েছিল। মমতা ব্যানার্জি না থাকতো আজকে বিজেপির ওই প্রার্থী বা কংগ্রেসের ওই প্রার্থী বা সিপিএমের ওই মহিলা প্রার্থী
আজকে ভোটে লড়তে পারতেন না, সব কটা সিটে পুরুষরাই লড়ছে। তা মহিলাদের জন্য মমতা ব্যানার্জি এই কাজ করেছে। আমি বলছিলাম যেটা কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, আর পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে যখন আপনারা বলেন, লোকসভায় যখন বলেন যে এগুলো আমরা করব, বিধানসভায় গিয়ে যখন ভোট আসে তখন ৭৫টা প্রকল্প নিয়ে আপনারা চুপ করে থাকেন কেন? তখন সেটা নিয়ে কোনো কথা বলেন না কেন? এগুলো ভালো না মন্দ বলতে পারেন, মন্দ প্রকল্প। মমতা ব্যানার্জি খারাপ প্রকল্প করেছে লক্ষ্মীর ভাণ্ডার, মমতা ব্যানার্জি খারাপ প্রকল্প করেছে কন্যাশ্রী। আপনি তাহলে বলুন, ক্ষমতা এলে এগুলো বন্ধ করে দেবো। গ্রাম বাংলার মানুষ, শহরের মানুষ, সমস্ত জনসভা পথসভায় দাঁড়িয়ে বলুন যেটা আপনার ভেতরের ইচ্ছে। আমাদের সরকার খারাপ, আমরা খারাপ কাজ করছি, ৭৫টা প্রকল্প তার মানে খারাপ। ৫০০ নয় ২০০০ টাকা করে মায়েরা পাবেন, দাবি শুভেন্দুর। সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং সেই নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি প্রার্থীদের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের রেয়াপাড়াতে প্রার্থী সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রেয়াপাড়ার এই সভা থেকে শুভেন্দু বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে ৫০০ নয় ২০০০ টাকা করে মায়েরা পাবেন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থীদের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলার রেয়াপাড়াতে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তিনি রাজ্যের শাসক দলকে একহাত নেন। তিনি আরও বলেন, ভোটের দিন নন্দীগ্রামে থাকবো, ভোট দেব, রাত জাগবো, নিজেরা সিসিটিভি লাগাবো, গণনার দিনও সুরক্ষা দেব। তিনি জানিয়েছেন, বিজেপি প্রার্থী ও নেতাকর্মীদের পুলিশ কিছু করলে ২০০৭-এ যা দেখেছিলেন তার থেকেও বেশি কিছু দেখবেন। বিরোধী দলনেতা আরও বলেন, মমতা হেরে বাড়ি গেছে, আপনারাই জিতবেন, এরা এপাং ওপাং ঝপাং হবে। পুলিশকেও একহাত নিতে ছাড়েননি এদিন শুভেন্দু অধিকারী। বলছে কেউ কেউ লক্ষ্মীর ভান্ডার নাকি ভোট না দিলে এটা তৃণমূলের বাপের টাকা নাকি। আমরা কখনো বলি না রেশন বিজেপি দেয়, আমরা কখনো বলি না কোভিডের ভ্যাকসিন নরেন্দ্র মোদীজি দিয়েছে, আমরা বলি ভারত সরকার দিয়েছে, মোদীজি উদ্যোগ নিয়েছে। এরা বলছে লক্ষ্মী ভান্ডার তৃণমূল হেরে গেলে বন্ধ করে দিবে। আরে আমি আছি এ শর্মা, ওটা সরকারের টাকা, ট্যাক্সের টাকা। শুনে রাখুন মাতৃমণ্ডলী, একটা অ্যাকাউন্টে যদি বন্ধ হয় আপনারা আমাকে শুধু বলবেন। যেমন পিসিমণি রাজীব সিনহা বলেছিলেন সেন্ট্রাল পুলিশ নেব না, এখন ৩৩৭ কোম্পানি ঢুকে গেছে। সবটা পিসিমণির ইচ্ছায় হচ্ছে না। পিসিমণি চোরেদের বাঁচাতে গেছিলেন, চাকরি চোরেদের। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কান মুলে পাঠিয়ে দিয়েছে পার্থ জেলে, কেষ্ট জেলে, আরো অনেকে যাবে জেলে। পুলিশ বাবুরা শুনে রাখুন, আমাকে যেমন আপনার পিসি ঢুকাতে পারেনি, আমার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী এবং একজন কার্যকর্তাকে যদি হয়রানি করা হয়, মিথ্যা মামলা করা হয়, তাহলে ২০০৭-এ যা দেখেছিলেন তার থেকেও বড় কিছু দেখবেন। তার জন্য প্রস্তুত থাকতে হবে। এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, ভাইপোর সঙ্গে মিছিলে হাঁটা পুলিশ সুপারের নামে হাইকোর্টে কেস করব। একে দিয়ে কি করে ভোট করানো যায়? যদি রাজ্য নির্বাচন কমিশনকে না সরায় তাহলে মিছিলে হাঁটা ছবি নিয়ে কোর্টে যাব আগামী মঙ্গলবার। তবে এখন দেখার পুলিশ সুপারের বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা হাইকোর্টে কি পদক্ষেপ নেয়। এখন সেদিকেই তাকিয়ে সবাই। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। অবশেষে ইসলামপুরে দেখা মিলল কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলল। বহু টানাপোড়েনের পরে শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত থেকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর নিয়োগ নিশ্চিত হয়। মনোনয়ন থেকে শুরু করে এ পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষে ৯ জনের দুঃখজনক মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। স্বাভাবিকভাবেই সাধারণত পঞ্চায়েত ভোটের দিনগুলোতে নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দ সেই উৎকণ্ঠা অনেকটাই প্রশমিত করবে বলে ধারণা করা হচ্ছে। এদিন বাহিনী পৌঁছতেই বিভিন্ন এলাকায় তারা বেরিয়ে পড়েন রুট মার্চে। রাস্তা দিয়ে সারিবদ্ধভাবে সশস্ত্র হেঁটে যাবার সময় উৎসুক জনতা তাদের দেখতে দাঁড়িয়ে পড়েন পথের দুধারে।
সংবাদ মাধ্যমের সামনে আমজনতা প্রতিক্রিয়া জানান যে আমরা কেন্দ্রীয় বাহিনী দেখে সুরক্ষা বোধ করছি। আশা করছি গত কিছুদিন যে অশান্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলে দেখা গিয়েছে তা এবার শান্ত হবে। আমরা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ইচ্ছা মতো আমাদের ভোট দিতে পারবো। এখন আর কি বলবো, কেন্দ্রীয় বাহিনী আসলে আমি একটাই কথা বলতে পারবো যে ভালোই হয়েছে, যেরকমই আসছে এখন কোনো গন্ডগোল হবে না, সব শান্তি থাকবে, কারো মন মর্জি চলবে না। পুলিশ থাকলেও সম্ভব হতো না, এখানকার মানুষ সমঝদার আছে, তাও মানে এখন একটু রাজ্য কেন্দ্র আসছে ওখান থেকে ভালো হয়েছে, দুজনে মিলে কাজ করবে। মানে কেন্দ্রীয় বাহিনী আসছে দেখে একটু বাড়তি আপনাদের নিরাপত্তা পাবেন আপনারা, তাই তো? হ্যাঁ হ্যাঁ পাবো। ঠিকই আছে, এখানে লুটমার যখন করছে তো এখানে পঞ্চায়েত সমিতি আমাদের জন্য ভালো আছে, মানে ভালোভাবে যেন ভোটটা হয়ে থাকে। তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ। দিনহাটা ১ নম্বর ব্লকের সিঙ্গিজানি ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী নির্মল বর্মনের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের এই প্রার্থীর অভিযোগ, তিনি যখন দলীয় কর্মী সমর্থকদের সাথে বাড়িতে বসে নির্বাচন সংক্রান্ত আলোচনা করছিলেন, সেই সময় তার বাড়িতে অতর্কিত হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা। আমাদের প্রার্থী সহ 4 জন আমরা বাইরে বসে গল্প করতেছি। ওরা প্রথমে মুখ বেঁধে কালা কাপড় বেঁধে ওরা আমাদের বাড়ির পিছনে, আজকে ওদের একটা প্রোগ্রাম ছিল খাওয়া দাওয়ার, ওরা ওখানে গেল চিল্লাইতে। তারপরে ইতিমধ্যে আমরা প্রশাসনকে ফোন করি যে এরকম ব্যাপার আছে, কোনো গন্ডগোল হইতে পারে। তা আমরা ভাবলাম ওখানে বসে আমরা গল্পই করতেছি, তা আমরা ভাবলাম দিনের বেলা তো এগুলো কোনো ব্যাপার হতেই পারে না। তারপরে ওরা হুড়ুর করে একদম ডাইরেক্ট এখানে ঢুকে গেল, ঢুকে আইসা পুরো শুরু করে দিল মারপিট, একদম ঘরটার ভাঙলো। এই যে দেখেন বাইকগুলো ভেঙে দিছে। তারপরে আমরা তো আমাদের জানের ভয়ে আমরা ধরেছি, এবার একজনের মাথার মধ্যে চোট লাগছে, বাঁচছিল। পঞ্চায়েতে নির্বাচনী প্রচারের সায়নী ঘোষ, হাতে আর মাত্র 12টা দিন, তারপরে 8ই জুলাই রাজ্যে এক দফাতে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলেছে, জেলায় জেলায় ঘুরছেন শাসক থেকে বিরোধী শিবিরের তাবর নেতারা। মেগা প্রচারে নেমেছে শাসক দল তৃণমূল। আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য প্রচার সারলেন সায়নী ঘোষ। সায়নীকে দেখতে এলাকার রীতিমতো মানুষের ঢল। এদিন সায়নী ঘোষ বলেন, লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। তাই এবার রাজ্যে তৃণমূল সরকারকে প্রতিষ্ঠিত করতে হলে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বাংলার তৃণমূল সরকারকে গঠন করুন। এদিন সায়নী ঘোষের সাথে প্রচারে দেখা যায় বিধায়ক নিশীথ কুমার মালিককে। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য এবং আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে গ্রামের সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং বিরোধীদের কুৎসা ও অপ্রচারের যোগ্য জবাব দিতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লকের রায়ান গ্রামে রোড শো এবং সভা করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। সায়নী ঘোষ বলেন, আর কয়েকদিন বাদেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, তাই মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে আপনারা অতি অবশ্যই জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের মাথার উপর ছাদ করার জন্য কেন্দ্রের কাছে টাকা চাইছেন না। বাংলার আপামর মানুষদের মাথার উপর ছাদ তৈরি করার জন্য টাকা চাইছেন। মুখ্যমন্ত্রী যে 72টি প্রকল্প তৈরি করেছেন তা বাংলার মানুষদের সুবিধার্থের জন্যই করেছেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তৃণমূল সাংসদদের নিয়ে দিল্লি গিয়েছিলেন বাংলা আবাস যোজনা এবং 100 দিনের বকেয়া টাকা পাওনার দাবিতে। দিল্লিতে কোনো বিজেপির মন্ত্রী দেখা করেননি অভিষেক বাবুর সঙ্গে। জানতে চাইলে বলা হয় মন্ত্রী এখন দিল্লিতে নেই। সায়নী ঘোষ আরও বলেন, লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। তাই রাজ্যে আবার তৃণমূল সরকারকে প্রতিষ্ঠিত করতে হলে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বাংলায় তৃণমূল সরকারকে গঠন করুন। সায়নী যেভাবে মানুষের সঙ্গে মিশে মানুষকে বোঝাচ্ছেন, মানুষকে বলছেন এবং সর্বোপরি জনগণের সঙ্গে মিশে যাচ্ছেন, এটা কিন্তু আমাদের কাছে একটা নতুনত্ব পাওনা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সায়নীদিকে আমাদের পূর্ব বর্ধমান জেলায় পাঠিয়েছেন প্রচারের জন্য পঞ্চায়েত নির্বাচনের সামনে রেখে। আমরা এতে খুশি, গর্বিত এবং আজকে রায়ান প্রমাণ করে দিয়েছে যে পূর্ব বর্ধমান জেলায় রায়ান গ্রামের যে মানুষের আজকে ঢল নেমেছিল, এটা আমাদের কোনো ব্লকে এত মানুষের ঢল নেই। এটা হচ্ছে মানস ভট্টাচার্যের কৃতিত্ব এবং কাকলুদির কৃতিত্ব, এটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, সায়নী ঘোষ যেভাবে মানুষের সাথে মিশে যাচ্ছে এবং যেভাবে প্রচার চালাচ্ছেন, এটাই আমাদের দলের কাছে বড় পাওনা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটাকে আগলে রেখেছে সেটাই হলো দলের কর্মীদের কাছে বিশাল অ্যাডভান্টেজ। পূর্ব বর্ধমান জেলার রায়ান গ্রামে মুখ্যমন্ত্রীর নির্দেশে সায়নী ঘোষ যেভাবে প্রচার চালাচ্ছেন তাতে আমাদের এখানের সমস্ত মানুষ ভীষণ খুশি। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি। প্রধানমন্ত্রীকে এনেও জিততে পারেনি বিজেপি, কটাক্ষ লাভলিময়। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আরপাচ এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে একটি সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে অংশগ্রহণ করেন অভিনেত্রী তথা সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরুন্ধতী মৈত্র। সেই মিছিল থেকে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। সম্প্রতি 2021-এর বিধানসভা নির্বাচনে সোনারপুরের আরপাচ এলাকায় একটি জনসভায় বক্তব্য রাখার জন্য এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু যেই বুথে তিনি জনসভা করেছিলেন সেই বুথেই জিততে পারেনি বিজেপি। এভাবেই বিজেপিকে কটাক্ষ করলেন বিধায়ক লাভলি মৈত্র। দেখুন, 21-এর বিধানসভা নির্বাচনের আগেও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিকবার ভারতীয় জনতা পার্টি একাধিক উৎসে অপপ্রচার করেছে। তারা পশ্চিমবাংলায় এসে দিনরাত করে থেকেছে বিভিন্ন জায়গায়, এবং এই যে সোনারপুর 2 এখানে আরাপাঁচ যে জায়গাটা আছে সেখানে স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন সভা করতে। তো এত কিছু প্রচেষ্টার পরেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বাংলার মানুষ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে সেই বুথটাই বিজেপি জিততে পারেনি। তো এত কিছুর পরেও বাংলার বাংলার মেয়ের উপরেই ভরসা রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য জয়ী করেছে। এবং আগামী দিনেও পঞ্চায়েত বলুন, গত পৌরসভাতেও আমরা দেখেছি সেই নজির। তো এবারেও আগামী দিনে পঞ্চায়েত ভোটের রেজাল্টেও আমরা বাংলায় সেই নজির সৃষ্টি করব। প্রত্যেকটা জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হবে। তৃণমূল প্রার্থীর প্রচারে বিজেপি প্রার্থী। কথাই বলে, রাজনীতিতে কেউ কারো চিরশত্রু নয়। একই ময়দানে মিলিত হয়ে তৃণমূল ও বিজেপি প্রার্থী পঞ্চায়েত ভোটের প্রচারে বেরোলেন। এমনই দৃশ্য দেখা গেল ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে, যেখানে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থীরা প্রচার করতে বাড়ি বাড়ি যাচ্ছেন বিজেপির জেলা পরিষদের প্রার্থী। রবিবার বিকেলে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের 60 নম্বর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনমোহিনী বিশ্বাস পারুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোষের চকে নিজের প্রচারে যান। সেখানেই দেখা যায় একই আসনের প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী পিঙ্কি হালদার একই সাথে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচার করছেন। এই দৃশ্য দেখে অনেকে হাসাহাসি করলেও বর্তমানে রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বী অর্থাৎ সাপে নাউলে একসঙ্গে এই বিরল দৃশ্য ইতিপূর্বে চোখে পড়েছে বলে মনে হয় না। তবে বাইরে যাই মনে হোক না কেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনমোহিনী বিশ্বাস বলেন, দিদির উন্নয়নে সামিল হওয়ার জন্য বিজেপি প্রার্থী তার জন্য ভোটের প্রচারে বেরিয়েছেন। বিজেপি পার্টি ওনাকে গুরুত্ব দিচ্ছিল না। বললে হ্যাঁ, বলছি আপনি তো বিজেপির প্রার্থী জেলা পরিষদে, হঠাৎ করে তৃণমূলে মিছিলে কেন? আমি দিদির উন্নয়নে সামিল হয়ে আমি বিজেপি প্রার্থী জেলার, আমি দাঁড়িয়েছিলাম। আমি দিদি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমি কাছে সামিল হয়েছি। আমি কাজ করতে চাই, সমস্ত তৃণমূলের ভোট যেন, বিজেপির ভোট যেন তৃণমূলে পড়ে। আপনি তো জেলা পরিষদের প্রার্থী হয়েছেন, তা আপনি লোকের কাছে যাচ্ছেন না, ভোট চাইছেন না? না। কি বলছেন? আমি বিজেপি তো তেমন মানে হচ্ছে না, যার জন্য আমি তৃণমূলে হয়েই প্রচারে বাড়িয়েছি। আপনি তো দাঁড়িয়েছিলেন, তখন কি বলেছিল? তখন বলেছিল যে কাজ হয়, হবে, কাজ হবে, ভালো হবে। তো এখন দেখা পাচ্ছি কোনো কিছু হচ্ছে না। আমি যার জন্যে দিদির হয়েই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে উন্নয়নের জন্য আমি তৃণমূলের হয়েই কাজ করতে চাই। আগে মনোনয়নপত্র তুলে নেননি কেন? আগে মনোনয়ন এখন অসুবিধার জন্যেই হয়নি। আর আপনার দলের কি আপনাদের পাশে নেই, যে বিজেপির লোক আপনাদের পাশে নেই প্রচারে? না, আমি থাকতে চাই না ওর সঙ্গে। না, ঘটনা কিছুই নয়। সকালবেলা দেখলাম আমি যখন প্রচারে বেরিয়েছি, ও নিজেই এসে বলল, দিদি আমি বিজেপির প্রার্থী, কিন্তু আমি থাকতে চাই না ওই দলে, কারণ ওখানে কোনো উন্নয়ন নেই, কিছু নেই। আমাকে যা বলে ভোটে দাঁড় করিয়েছিলেন তার কোনো কিছুই আমি এই কদিনের মধ্যে দেখতে পেলাম না। এখনও পর্যন্ত আমাকে নিয়ে প্রচার প্রসার কিছুই শুরু করলো না। তাহলে তো সেই আমি হেরে যাব। তাহলে আমি ওই দলে থেকে কি করব? আপনার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি তাই আমার পাশে সে ভোট প্রচার করছে, আমি তাতে আনন্দিত। কারণ বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এটাই শিক্ষা দিয়েছে যে ভালোবেসে মানুষকে আপন করে নিয়ে কাজ করো। আমিও পিঙ্কিকে সাথে করে নিয়ে কাজ করতে চাই। আগামী দিনে পিঙ্কি আমার পাশে থাকবে, যতটুকু উন্নয়ন পাবো দু বোনে মিলে এখানে সেই উন্নয়নের কাজ মানুষের দৌড়ে পৌঁছে দেবো। উনি তো বিজেপির প্রার্থী হয়েছিলেন আপনার বিরুদ্ধে। হ্যাঁ, হয়েছিলেন,
কিন্তু উনি ভুল বুঝতে পেরে যদি আমাকে বলে আমি তৃণমূলের হয়ে প্রচার করব, সেখানে তো আমি তো বলতে পারবো না যে আপনি করবেন না, কারণ আমরা তো জনগণের সাথেই জনগণের জন্য কাজ করি। তা উনি যদি সাধারণ মানুষ হিসাবে আমার কাছে এসে বলে যে আমি আপনার সঙ্গে থাকতে চাই, তাকে তো আমি ঠেলে ফেলে দিতে পারি না। এর ফলে কি আপনারা অনেকটা মানে আপনি আশাবাদী জেতার? আরে আশাবাদী তো আগেও ছিলাম, কারণ এই গ্রামে আমরা যে উন্নয়ন দিয়েছি, আমাদের গৌতম অধিকারী মাথায় রয়েছে, সে যে উন্নয়ন করেছে এই এলাকার প্রত্যেকটা মানুষ জানে। আজকে রাস্তাঘাট, জল, বিদ্যুৎ কোনো কিছুর অভাব নেই। একটু আধটু ক্ষোভ বিক্ষোভ মানুষের আবাস যোজনা নিয়ে আছে, কিন্তু কেন্দ্র যদি টাকা আটকে রাখে, 100 দিনের কাজের টাকা নিয়ে মানুষের একটু ক্ষোভ বিক্ষোভ আছে, তার জন্য তো আমরা দায়ী নয়, কেন্দ্র সেটা আটকে রেখেছে। আমরা মানুষকে বোঝাচ্ছি যে দিদি এবং অভিষেক ব্যানার্জি প্রচুর পরিমাণে আপনাদের এই টাকা আনার জন্য চেষ্টা করছেন, এসে গেলেই আপনাদের আমরা সব করে দেবো। তবে বিজেপি প্রার্থী পিঙ্কি হালদার তৃণমূল প্রার্থীর কথায় সমর্থন দিয়ে বলেন দল তার সঙ্গে সহযোগিতা করছে না, আর দিদির উন্নয়নের কথা আগে আমার ভাবা উচিত ছিল, বর্তমানে বুঝতে পেরে তৃণমূলের সঙ্গে আছি। ডায়মন্ড হারবার থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি। প্রায় 200 জন কংগ্রেস নেতা যোগদান তৃণমূলে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের গোটারা গ্রাম পঞ্চায়েতে ঠিক ভোটের আগেই তৃণমূলের বিধায়কের হাত ধরে প্রায় 200 জন কংগ্রেস নেতাকর্মী সমর্থকরা যোগদান করলেন তৃণমূলে। এদিন নির্বাচনী কর্মী সভা চলছিল, আর সেখানেই গোটারা গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রাম থেকে কংগ্রেস নেতা আরফাজ উদ্দিন গাজী, বাকিবুল্লাহ মোল্লা সহ অনেকেই তৃণমূলে যোগদান করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন কংগ্রেস করার পরে কোনো কাজ করতে পারছি না, মানুষের উন্নয়নে পাশে যেতে পারছি না। তৃণমূল কংগ্রেসের উন্নয়নে শামিল হতেই কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান বলে জানান যোগদানকারীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান তৃণমূলকে বেশ খানিকটা শক্ত করল। 18 থেকে 20 বছর এই কংগ্রেসের ছাতার তলায় আছি, কাদের সর্দারের নেতৃত্বে। আমি 18-20 বছর ধরে কংগ্রেসের ছাতার তলায় থেকে আজকে আমার নমিনেশন জমা দিয়েছে। নমিনেশন জমা দেওয়ার পরে আমার এই হেনস্থ করার পরে আমার ব্যানার ছাপানো হয়েছে, আমি জেলে চুন টেনেছি। তারপরে আজকে যারা টিএমসিতে বাদ দিয়েছে যে বাবু মেম্বারকে, আমার টিকিট তার কাছে বিক্রি করেছে টাকার বিনিময়ে। আমি তার জন্য আজকে অতি কষ্টতে আমি আজকে টিএমসিতে যোগ দিতে বাধ্য হয়েছি। বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। গ্রামের সাধারণ ভোটারদের মধ্যে আস্থা ও মনোবল বাড়াতে আজ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। আজ সকালে বালুরঘাট ব্লকের মাহিনগড় এলাকায় ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলিতে বালুরঘাট থানার পুলিশের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ চালানো হয়। কেন্দ্রীয় বাহিনী গ্রামগুলিতে রুট মার্চ চালানোর সময় সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে খোঁজ নেন গ্রামের মধ্যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা উত্তেজনা রয়েছে কিনা। এছাড়াও যেসব বুথে ভোট গ্রহণ করা হবে সেসব কেন্দ্রগুলিও ঘুরে দেখা হয়। সকাল থেকে দেখলাম কেন্দ্রীয় বাহিনী আসছে, রাস্তায় দাঁড়িয়েছিলাম, হ্যাঁ দেখতে আসছে আশেপাশে কেমন কি পরিস্থিতিটা দেখতে আসছে। ভালোই হবে একটা যে দেখলাম কেন্দ্রীয় বাহিনী আসছে, রুট মার্চ করছে, পরিস্থিতি ভালো না খারাপ এরা দেখাশোনা করছে। আর কি বলবো, কি মনে করছেন এবারের ভোটটা কেন্দ্র বাহিনী থাকাতে কিরকম হবে? না, কেন্দ্র বাহিনী থাকাতে ভালো হবে, গন্ডগোল সৃষ্টি হবে না, ভালো হবে। কতটা আপনারা মানে এখনো পর্যন্ত আশাবাদী? না, আমরা পুরোটাই আশাবাদী। গতবারে কি অবস্থা হয়েছিল? না, গতবারে তো আমাদের এলাকায় তেমন গন্ডগোল হয় না, গতবারও ভালোই ছিল। তবুও কেন্দ্র বাহিনী দেওয়াতে কেন্দ্র বাহিনী দেওয়াতে ভালো ছিল, এবারও ভালো হবে আশা করি। কি করলেন ওনারা? কেননা ঘুরে পরিদর্শন করতেছে, দেখা যাচ্ছে কোথায় কি আছে কি না। ঢালাই রাস্তা না হলে ভোট বয়কটের ডাক। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতির পাহাড় জমা হয়, কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয় না, তৈরি হয় না রাস্তা। আর তাই এবার ভোট বয়কটের পথে হাঁটলেন ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীসাগর গ্রামের গ্রামবাসীরা। নো রাস্তা নো ভোট, নো রাস্তা নো ভোট। ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীসাগর থেকে বেতকুন্দুরি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পিচ রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দেওয়া হলো। মাটির রাস্তা ঢালাই করার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে প্রচার শুরু করল লক্ষ্মীসাগর গ্রামের বাসিন্দারা। বেতকুন্দুরি থেকে লক্ষ্মীসাগর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন কোনো মেরামত করা হয়নি, যার ফলে একটু বৃষ্টি হলেই মাটির ওই রাস্তা দিয়ে গ্রামবাসীরা যাতায়াত করতে পারেন না। রবিবার গ্রামবাসীরা জানালেন তাদের দাবি না মেটা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং গ্রামবাসীরা কেউ ভোট দিতে যাবেন না।
ওই গ্রামে 30টি পরিবার বসবাস করেন বলে গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই ভোট বয়কটের দাবিতে গ্রামবাসীরা জোর কদমে আন্দোলন শুরু করেছে। আমাদের বয়কট করার কারণ হচ্ছে লক্ষ্মী সাগর থেকে বেতকুন্দুরি পিচ রাস্তা মেন পর্যন্ত যাতে ঢালা রাস্তা হয়। ঢালা রাস্তা যদি না হয় আমরা ভোট দিব না। কোনো ছেলেমেয়েরা স্কুল যেতে পারেনি, এরপর কোনো রোগী থাকলে গাড়ি আসতে চায়নি, কাকু ডাকলে রাস্তার বহুত খারাপ। আমরা সব ইয়েকে জানিয়েছি, পঞ্চায়েত প্রধান মেম্বারকে জানিয়েছি, তারপরে প্রধান মন্ত্রীকে জানিয়েছি, এরপর বিডিও অফিস, জিএলআর অফিস, তারপরে থানার এসিকে জানাইছি, কিন্তু কোনো গুরুত্ব দেয়নি আমাদের। তো এইখানে 24 থেকে 30টা মতন ঘর আছে, প্রায় 80টা মতন ভোট হবে। তো আমাদের প্রত্যেককে জানানো হয়েছে, অঞ্চলকেও জানানো হয়েছে, বিএলআর অফিসকে জানানো হয়েছে, থানার আইসিকে জানানো হয়েছে, বিডিওকে জানানো হয়েছে, তারপরে এই প্রধান পঞ্চায়েত সভাপতি এমনকি বীরবাহা পর্যন্ত জানানো হয়েছে। ওরা কেউ মানে এই রাস্তা নিয়ে কেউ গুরুত্বই দেয়নি। তো এই ভোটের সময় একে তাকে বলে বেড়াচ্ছে এবার যদি ভোট দেওয়া হয় তাহলে এবার হয়ে যাবে। তো দীর্ঘদিন থেকে আমরা অপেক্ষা করে আছি, কিন্তু কারো কান মাথা লাড়েনি। তো আমরা এই রাস্তার জন্য আমরা ভোট বয়কট করতে বাধ্য হয়েছি। গ্রামবাসীদের পক্ষ থেকে রাস্তাটিকে ঢালাই রাস্তা করার জন্য প্রধান, বিডিও, এসডিও সহ প্রশাসনের সর্বস্তরের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওই মাটির রাস্তাটি ঢালাই রাস্তা করার কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। তাই গ্রামবাসীরা পঞ্চায়েত নির্বাচন বয়কট করার ডাক দিয়ে দেয়াল লিখন করে প্রচার শুরু করেছে। আমরা যে রাস্তাটা ওনারা দাবি করেছেন, আমরা টেন্ডার করেছিলাম, সেখানে একটা জমি সংক্রান্ত ব্যাপারে জটিলতা সৃষ্টি হওয়ার পর টেন্ডারটা ক্যান্সেল হয়ে যায়, আর যার ফলে আর ওই জায়গাটায় করা হয়নি। পরবর্তীকালে আমরা ওনাদের যে আমাদের যে ফান্ডটা ছিল সেই ফান্ডটা রিটার্ন হয়, যার ফলে একটা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে তৈরি, তো সেইটা আবার ধরেছি। আমরা ভোটের পরে সেই কাজটা আমরা করার চেষ্টা করব। গ্রামের ভোট বয়কট করা প্রসঙ্গে বিজেপি নেতা দীপঙ্কর মাহাতো বলেন, এটা সম্পূর্ণ তৃণমূলের অপশাসনের জন্য হচ্ছে। এছাড়াও তৃণমূলের সব জিনিসেই কাটমানি, সেই কারণেই গ্রামের মানুষ বঞ্চিত। তবে আমরা যদি ক্ষমতায় আসি অবশ্যই গ্রামের উন্নয়নের দিকে নজর দেওয়া হবে। দইজুড়ি অঞ্চলের ভোট বয়কটের কারণ তৃণমূলের অপশাসনের জন্য। আজকে কোনো রাস্তার উন্নয়ন নেই, তাদের এখানে পানীয় জলের কোনো প্রতিশ্রুতি নেই, সেই জন্যে তারা ওই গ্রামবাসীরা আজকে মানে দইজুড়ি তার ব্যতিক্রম আর কি, ওই জন্যে তারা ভোট বয়কটের ডাক দিয়েছে। আমরা জনগণের কাছে যাচ্ছি, গিয়ে বোঝাবার চেষ্টা করছি, যদি ভারতীয় জনতা পার্টি আমাদের এখানে ক্ষমতায় আমরা আসতে পারি তাহলে এই উন্নয়ন নিয়ে আমরা মানে ওই উন্নয়নে তাদেরকে সামিল করব। ভোট আসে ভোট যায়, রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন, কিন্তু ভোট পেরোলেই আর কারোর দেখা পাওয়া যায় না। তাই ভোটের আগে রাস্তা পরে ভোট, এই স্লোগান তুলেই তারা ভোট বয়কটের ডাক দেন। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি। দুর্গাপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। পশ্চিম বর্ধমান জেলার কাকসায় শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সোমবার দুপুরে কাকসার বামুনারা এলাকা জুড়ে রাজ্য পুলিশের আধিকারিকদের সাথে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ চালায়।
পঞ্চায়েত ভোট নিয়ে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি সুকান্তর। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্ক যেন কিছুতেই শেষ হচ্ছে না। ভোট যত এগিয়ে আসছে ততই বিতর্কে জড়িয়ে পড়ছে রাজ্য নির্বাচন কমিশন ও কমিশনার। ভোট যাতে অবাধ ও সুষ্ঠুভাবে হয় তা সুনিশ্চিত করতে আসরে নেমেছেন রাজ্যপাল। এমনকি আসন্ন পঞ্চায়েত ভোটে নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষভাবে কাজ করে সেই নির্দেশও দিয়েছেন রাজ্যপাল। স্বাভাবিক, এটা তার কাজ। মহামহিম রাজ্যপাল দেখেছেন যে রাজ্য নির্বাচন কমিশন কিভাবে কাজ করছে। অনেক সময় রাজ্য নির্বাচন কমিশনের কথা জেলার এসপিরাও শুনছেন না, তিনি পাঠাচ্ছেন। গতকাল যেমন আমাদের কেশপুরের বিস্তীর্ণ অঞ্চলে যেভাবে আমাদের কর্মীদের পুলিশকে দাঁড় করিয়ে রেখে তার বাড়িঘর ভাঙা, তাদের শ্লীলতাহানি করা, মারধর করা হয়েছে। ওখানকার এসপি ডায়মন্ড হারবার থেকে গেছে, প্রখ্যাত এসপি ধীতিমান বাবু না কি নাম তার, সে তো তার উপস্থিতিতে জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়েছিল, মানে তার ডায়মন্ড হারবার জেলায় থাকার সময়। আমরা সব দেখছি, লক্ষ্য রাখছি, এদের সবার হিসেব হবে, চিন্তার কিছু নেই। হাওড়া স্টেশনে নির্বাচনী প্রচার তৃণমূলের। অপেক্ষা আর মাত্র কয়েকটা দিন। 8ই জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। তাই শেষ পর্যায়ে সময় নষ্ট করতে চাইছে না কোনো রাজনৈতিক দলই। জোর কদমে চলছে সমস্ত রাজনৈতিক দলগুলির প্রচার। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। ঠিক তেমনই প্রচারে জোর দিয়েছে হাওড়া তৃণমূল কংগ্রেস। আজ হাওড়া স্টেশন থেকে পঞ্চায়েত ভোটের প্রচার কর্মসূচি শুরু করল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ সফরে মমতা। পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গ সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাম বাংলা দখলের লড়াইয়ে বাকি আর মাত্র 11 দিন। 8ই জুলাই পঞ্চায়েত ভোট। নির্বাচনের আগে প্রচারে বেরিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো। আগামীকাল জলপাইগুড়িতে একটি সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহার থেকেই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী। আগে আমি কোচবিহারে আসতাম, আলিপুরদুয়ার থেকে মাথা ভাঙা দিয়ে রাস্তায় ছিল বড় বড় গর্ত, আর এখন কি সুন্দর রাস্তা হয়ে গেছে। গ্রামের রাস্তার টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, আমরা আদায় করে ছাড়বো। মনে রাখবেন, আমরা পঞ্চায়েতে জিতে এ টাকা আদায় করে ছাড়বো। 100 দিনের কাজ করিয়ে টাকা দেয়নি, সবচেয়ে বড় অপরাধ। সাধারণ মানুষ অনেকে জানেন না, এই যে টাকাটা দেয় 100 দিনের কাজে, এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমাদের বাংলা থেকে যে টাকা তুলে নিয়ে যায়, সেই টাকার একটা অংশ আমরা বাংলার বাড়ি, 100 দিনের কাজ এবং রাস্তার জন্য পাই। কিন্তু কেন্দ্রীয় সরকার, ভাজপা সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, ভাওতাবাদ সরকার, মিথ্যাবাদ সরকার, অত্যাচারী সরকার মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। আজকে 7,000 কোটি টাকা পেমেন্ট করেনি 100 দিনের কাজের লোককে। তাও আমি 100 দিনের কাজ অনেক জায়গায় করছি, যাদের টাকা পেমেন্ট হয়নি টাকা আমরা আদায় করে ছাড়বো, এটা মাথায় রাখবেন। বাংলার বাড়ি নিয়ে আপনাদের সমস্যা আছে, বাংলার বাড়ির টাকা ওরা বন্ধ করে দিয়েছে। আমরাও আগামী দিন বাংলার বাড়ির টাকা না দিলে বিজেপিকে রাজনৈতিকভাবে পরাজিত করে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে নতুন সরকার ভারতবর্ষে আসবে, আমরা টাকা নিয়ে আসব এবং আমরা বাংলার বাড়ি করে দেব। একটু ধৈর্য ধরুন। রাস্তার টাকা নেই, তা সত্ত্বেও 1 লক্ষ কিলোমিটার রাস্তা আমি আগে করে দিয়েছি, গ্রামীণ রাস্তা, আর এখনো প্রায় 11 লক্ষ নতুন রাস্তা তৈরি হচ্ছে। আমাকে 2 বছর সময় দিন, বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, বাড়ি বাড়ি নল পানীয় জল
সব বাড়ি বাড়ি পৌঁছে যাবে, যা কোনোদিনও হয়নি। আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না? বিনা পয়সায় রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না? আমি গত নির্বাচনের আগে 4টে কথা বলেছিলাম। এক হচ্ছে, আমরা জিতলে ছাত্রছাত্রীরা যাতে বিদেশেও পড়াশোনা করতে পারে, দেশেও ভালো করে পড়াশোনা করতে পারে, 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেব। করে দিয়েছি কি দিইনি? আমরা কৃষক বন্ধুদের 10,000 টাকা করে দেব বছরে, দিয়েছি কি দিইনি? এমনকি 1 কাঠা যার জমি আছে সেও 4,000 টাকা পায়। লক্ষ্মীর ভান্ডার, আমি মা বোনদের বলেছিলাম আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মা বোনদের আত্মসম্মান ফিরিয়ে নিয়ে আসবো। তারা কারো কাছে ভিক্ষা করবে না, এটা তাদের অধিকার, এটা তাদের রোজগার, এবং এটা দিয়ে সে নিজের মতো জিনিস কিনবে। হয়েছে কি হয়নি? আমি বলেছিলাম দুয়ারে রেশন, সেটাও চেষ্টা করা হচ্ছে, অনেক জায়গায় হয়েও গেছে। লক্ষ্মীর ভান্ডারের জন্য মা বোনদের আমি বলি, আগে নিয়ম ছিল, ভালো করে শুনুন, আগে নিয়ম ছিল 25 থেকে 60 বছর পর্যন্ত ফ্যামিলি একজন পাবে যার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে। কিন্তু এখন আমরা নিয়ম করে দিয়েছি 25 বছর বয়স হলেই সে যে কেউ লক্ষ্মীর ভান্ডার পেতে পারে, সে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। পরিবারের 4 জন বউ থাকলে 4 জন বউ অ্যাপ্লাই করতে পারে। এবার আর একটা কথা, যখন আপনার 60 বছর বয়স হয়ে যাবে তখন কি আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না? অটোমেটিক্যালি তখন আপনি প্রত্যেকে 1,000 টাকা করে যতদিন বাঁচবেন ততদিন সারা জীবন পাবেন, এটা মাথায় রাখবেন। উল্টো ভাতা অনেক দেওয়া হয়েছে, আরো দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। উল্টো ভাতাটা কেন্দ্রীয় সরকার দিত কিছু টাকা, সেটাও দেয় না, ওটা কমিয়ে দিয়েছে। ওরা আমেরিকায় গিয়ে গভর্নমেন্টের টাকা দিয়ে টাকা লস করে 24,000 কোটি, 24,000 কত US ডলার না কত বিলিয়ন ডলার আছে, নষ্ট করে আমেরিকাকে গেছে সন্তুষ্ট করছে, মোদি বাবুর নেতা হবেন। কখনো রাশিয়ায় যাচ্ছেন, রাশিয়ায় গিয়ে প্লেন কিনছেন, কখনো ফ্রেঞ্চে যাচ্ছেন, ওখানে গিয়ে প্লেন কিনছেন। আর আমার গরিব ঘরের ভাই বোনেরা 100 দিনের কাজ করে মাথায় মাটি তুলে তার টাকাটা দিতে পারছে না। এই হচ্ছে বিজেপি সরকার, এই হচ্ছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। আজকে বলুন তো মা বোনেরা আমার, আগে ছেলে মেয়েদের আপনারা বিয়ে দিয়ে দিতেন, ভাবতেন কোথায় পাবো পয়সা, তারা কি করে পড়াশোনা করবে, বিয়ে দেওয়ার টাকা কোথার থেকে পাবো। এখন আমি কন্যাশ্রী করে বলে দিয়েছি, ওরা সারা জীবন আপ টু ইউনিভার্সিটি লেভেল ওরা স্কলারশিপ পাবে, স্কুলে পাবে, কলেজে পাবে, ইউনিভার্সিটিতে পাবে, আপনাদের চিন্তা করতে হবে না। সংখ্যালঘুরা জেনে রাখবেন, 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যে 97% সংখ্যালঘুরাও ঢুকেছে। আপনাদের ছেলে মেয়েরা আগে ওবিসি ভাতা পেত, এই সরকার বন্ধ করে দিয়েছে। আমি মেধাশ্রী চালু করেছি, আমি মেধাশ্রী ভাতা করে দিয়েছি সংখ্যালঘুদের জন্য। ঐক্যশ্রীও আছে, শিডিউল কাস্ট, তপশিলি, আদিবাসী, তাদের জন্য শিক্ষাশ্রী আছে। কি নেই বলতে পারেন? কেউ মারা গেলেও 2,000 টাকা পায়। বাই চান্স যদি তার একটা কবর দেওয়ার পয়সা না থাকে, তার যদি পুরানোর পয়সা না থাকে, মেয়ে বিয়ে দিতে পারছে না গরিব হলে, তাকেও 25,000 টাকা আমরা রূপসীতে দিই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মামাটি মানুষের সরকার, মনে রাখবেন, যতদিন থাকবে আপনাদের জন্য করে যাবে। এবং আমি চাই, এতদিন পঞ্চায়েতে আমরা খুব একটা বেশি গুরুত্ব দিইনি, কিন্তু এবারে দেখেছেন পঞ্চায়েত ইলেকশন আসার আগে কর্মীদের ওপিনিয়ন নেওয়া হয়েছে। প্রায় 2 মাস ধরে আমার ইউথ কংগ্রেস থেকে অভিষেকরা, এদের পুরো টিমরা সারা জেলায় জেলায় ঘুরেছে,
ঘুরে ওপিনিয়ন নিয়েছে। 99% জায়গায় হয়তো প্রার্থী ঠিক হয়েছে, 1% কেউ কেউ আছে চুরিও করবে, প্রার্থীও চাইবে, সেটা আমরা দিচ্ছি না। এবং এবার থেকে আমি বলি, মনে রাখবেন, পঞ্চায়েত এবার থেকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব, যাতে কেউ চুরি করতে না পারে। কাউকে 1 পয়সাও দেবেন না। জনগণের যত স্কিম আছে মনে রাখবেন, আমি আজ দাঁড়িয়ে বলে গেলাম, 1 পয়সা এর জন্য সরকার আপনার থেকে নেয় না, এটা সরকারের টাকা। স্বাস্থ্য সাথীতে টাকা দিতে হয় না, ঐক্যশ্রীতে টাকা দিতে হয় না, কন্যাশ্রীতে টাকা দিতে হয় না, কৃষক বন্ধুতে টাকা দিতে হয় না, সংখ্যালঘু পেনশনে টাকা দিতে হয় না, আদিবাসী পেনশনে টাকা দিতে হয় না, লক্ষ্মীর ভান্ডারে টাকা দিতে হয় না, বাংলার ঘরে টাকা দিতে হয় না। যদি কেউ টাকা চায় তার ছবিটা তুলে আমার কাছে পাঠিয়ে দেবেন, তারপরে আমি দেখব কার কত বড় ক্ষমতা। সব পঞ্চায়েতের জন্যই বলছি, আমরা চাই মানুষের পঞ্চায়েত। মানুষের পঞ্চায়েতে 3টে ভোট হবে একদিনে, 8 তারিখে। এর মধ্যে আপনাদের বকরি ঈদ আছে, আমি সবাইকে ঈদের শুভকামনা জানিয়ে যাই। উল্টো রথ আছে, শুভকামনা জানিয়ে যাই। এবং মনে রাখবেন, 3টে ভোট দিতে হবে। এবার ইলেকট্রনিক বাক্সে নয়, এটা পঞ্চায়েত, মানুষের গ্রামের অধিকার। 3টে মনে রাখবেন, 3টে ভোট দিতে হবে। একটা দিয়ে চলে আসবেন না প্লিজ। একটা দিতে হবে গ্রাম সভায়, একটা দিতে হবে পঞ্চায়েত সমিতিতে, আর একটা দিতে হবে জেলা পরিষদে। 3 টায়ার পঞ্চায়েত এই ইলেকশনে আপনাদের ভোট দিতে হবে। মনে রাখবেন, 1, 2, 3